হ্যালো। বর্তমানে সবাই একটু এসএসসি নিয়ে আবার তৎপর হয়ে উঠেছে। যে যেরকম চলছে, যে সমস্ত ঘটনাবলী চলছে, মনে হচ্ছে যে পরীক্ষাটা হয়তো আরেকবার হবে। ঠিক আছে, সম্ভবত ফ্রেশার্সদের জন্যও হয়তো হবে। ঠিক আছে, আলাদা করে। ঠিক আছে, তো যাই হোক, আমি আজকে এই এসএসসির যেটা এসএলএসটি যেটা 11-12 মানে অনার্স পিজির জন্য যে সিলেবাসটা রয়েছে তার বটানি সিলেবাসটা আমি একটু আলোচনা করব। যারা অনেক দিন পড়াশোনা থেকে ছেড়ে গেছে বা নতুন করেই পড়ছে, ঠিক আছে, প্রথমবার হয়তো ফ্রেশ হিসেবে এসএসসি দেবে, ঠিক আছে, তো তারা কেমনভাবে স্টার্ট করতে পারে আমি তার একটা ওভারভিউ দেব। আমি প্রথমেই বলে রাখি যে আমি এটা শুধু বলছি, যে অ্যাকচুয়ালি পরীক্ষা দেবে সে হয়তো এইভাবে স্টার্ট নাও করতে পারে, তার নিজস্ব একটা অর্ডার সে ফলো করতেই পারে। তবে আমি বলছি যদি এই অর্ডারটা ফলো করে তাহলে কি আমি একটা লিঙ্ক করে অর্ডারটা তৈরি করেছি যে এইটা পড়লে তার পরেরটা পড়তে সুবিধা হবে, মানে যে টপিকটা বলবো তার সেই টপিকটার সাথে তার পরের টপিকটার একটা রিলেশন রয়েছে, ঠিক আছে, রেলিভেন্সি রয়েছে। তো আমি সেই রকমভাবেই শুরু করতে বলছি, যে না যেমন আমি হট করে দুম করে যদি সেল বায়োলজি শুরু করি, তাহলে সেল বায়োলজির পরে আমাকে কি পড়া উচিত। ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটা। দেখো, সবার প্রথমে বলি যে এসএসসি বা পিএসসি এই সমস্ত পরীক্ষাগুলোতে তুমি বিগত বছরের যদি প্রশ্ন তোমরা দেখো তাহলে দেখবে যে এর কিন্তু ওয়েটেজটা কোন জায়গায় আছে। আমি শুধু বটানির সিলেবাসটা আলোচনা করছি, ঠিক আছে, তো এর ওয়েটেজটা কিন্তু ক্লাসিক্যাল পার্টে আছে। মানে তোমার ধরে নাও যে তুমি এখানে প্ল্যান্ট গ্রুপস, আমি একটু লিখি ওপরে যে কোনগুলো আমাদের কাজের জায়গা। আমরা দেখতে পাবো কি প্ল্যান্ট গ্রুপস, এটা হচ্ছে আমাদের কাজের জায়গা, এখান থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, দ্বিতীয় কথা, আমরা পড়বো মরফোলজি, যদিও তোমাদের এই অনার্স পিজির সিলেবাসে মরফোলজিটা তেমনভাবে নেই, মানে যেটা প্ল্যান্ট মরফোলজি। ঠিক আছে, প্ল্যান্ট মরফোলজি এখানে আমি সেকেন্ড প্রায়োরিটি দিয়েছি। তারপরে আমি লিখছি যে প্ল্যান্ট অ্যানাটমি, এরও কিন্তু বড় গুরুত্ব রয়েছে, অনেক প্রশ্ন এইরকম জায়গা থেকে আসে। এরপরে আমি চলে যাব কোনখানে, ফিজিওলজি, মানে প্ল্যান্ট ফিজিওলজি। ঠিক, তো এই জায়গা থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, এরপরে তোমরা যদি বলো যেতে, তাহলে আমি বলবো যে এরপরে তোমরা ওই মানে যদি প্ল্যান্ট গ্রুপসে তোমরা ফানজাইকে ধরে নাও, ধরে নিতে পারো। ঠিক আছে, তো আমি একটু বলি যে এরপরে আমরা প্ল্যান্ট প্যাথোলজিতে যাব। প্যাথোলজি থেকেও অনেকগুলো প্রশ্ন আসার মতন জায়গা রয়েছে। তারপরে আমরা যাব ট্যাক্সোনমিতে। তারপরে আমরা যাব, এটা আমি তো অর্ডার বলছি না, আমি প্রশ্ন আসার এটা ধরন বলছি, যে ট্যাক্সোনমি। এরপরে বাকি তোমার সেল বায়োলজি, যে মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, ঠিক আছে, কিছুটা প্ল্যান্ট ব্রিডিংয়ের পার্ট আছে, কিছুটা বায়োটেকনোলজির পার্ট আছে, এগুলো এর পরের ব্যাপার। বোঝা গেছে, এগুলো হচ্ছে এর পরের ব্যাপার। এগুলো থেকে প্রশ্নের সংখ্যা কম আসে রিলেটিভলি। হতে পারে হয়তো কারো কাছে এই জায়গাগুলোকে বেশি কঠিন মনে হতে পারে, কিন্তু এই জায়গাগুলোতে রিলেটিভলি প্রশ্ন কম আসে। ক্লাসিক্যাল পার্টকে বেশি হিট করে এসএসসি এবং পিএসসি, এই দুটো পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন লক্ষ্য করলে দেখতে পাবে যে সব থেকে বেশি এই জায়গাগুলোর ওপর এমফ্যাসিসটা বেশি। তাই এই জায়গাগুলোকে যত কষ্টই হোক সবার প্রথমে এবং ভালোভাবে পড়ার চেষ্টা করবে, একদম এটাকে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, এগুলো যদি তুমি ক্লিয়ার করে নাও তাহলে তোমার পুরো জিনিসটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাতে তুমি সেল বায়োলজি কতটা তুমি জানো দ্যাট ডাজেন্ট ম্যাটার। সেল বায়োলজি কম জানলেও চলবে, আমি জাস্ট বলছি এসএসসি এবং পিএসসির জন্য, অন্য কোনো পরীক্ষার জন্য বলছি না। ঠিক আছে, চলো তাহলে বোটানির সিলেবাসের অর্ডার যদি আমরা একটা প্রপারলি ফলো করি, যে কোন অর্ডারে গেলে আমাদের ঠিকঠাক হবে। দেখো, এটা দুরকম ওয়েতে তুমি স্টার্ট করতে পারো। ঠিক আছে, যে তুমি প্রথমে কি করতে পারো, যে আমি প্ল্যান্ট গ্রুপস দিয়ে স্টার্ট করব, এটা একটা তোমার পথ হতে পারে। বা আরেকটা ট্র্যাজেক্টরি হতে পারে যে তুমি না প্ল্যান্ট গ্রুপস দিয়ে স্টার্ট না করলে তুমি করতে পারো তুমি ফিজিওলজি দিয়ে স্টার্ট, বা তোমার যে ক্লাসিক্যাল মানে যে তোমার কোর পার্টগুলো আছে, যে সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, এগুলো দিয়েও স্টার্ট করতে পারো। তো আমি দুটো পথকে ডেসক্রাইব করবো না, আমি ডেসক্রাইব করব একটা পথকে, এবং আমার মনে হয় এটা যদি করতে পারো এটাই সব থেকে কনভিনিয়েন্ট হবে। ঠিক আছে, পড়তে কষ্ট হলেও পড়তে তো পুরোটাই হবে। তাই আমার মনে হয় যে এই পথটা দিয়ে চলো, যাতে তোমার সময়টা কিভাবে তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারবে। ঠিক আছে, তো আমার মত বলে সবার আগে তুমি প্ল্যান্ট গ্রুপস পড়ো, সববার আগে প্ল্যান্ট গ্রুপস পড়ো। প্ল্যান্ট গ্রুপসের মধ্যে তুমি অ্যালগি পড়ো। ঠিক আছে, নেক্সট তুমি ব্রায়োফাইট পড়ো। হ্যাঁ, তুমি অ্যালগির পর ফানজাইটা পড়ে নিতেই পারো, কারণ অ্যালগির সাথে ফানজাইয়ের অনেক রকমের তুমি সিমিলারিটিস পাবে। অ্যালগির পর তুমি ডেফিনেটলি ফানজাইটা পড়তে পারো। তো কারো যদি মনে হয় যে না অ্যালগির পর আমি ফানজাইটা পড়বো না, এটা একটু হোল্ড করো, তুমি অ্যালগির পর ব্রায়োফাইট পড়ো, তারপরে তুমি টেরিডোফাইট পড়ো। ব্রায়োফাইট টেরিডোফাইট একসাথেই মেনশন করা আছে। তারপর তুমি জিমনোস্পার্ম পড়বা।
কি পড়বে, যে নর্মাল এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়বে। ছোট নয় জিনিসটা, অনেকটা বড়। এবং গ্র্যাজুয়েশনের সময় তুমি যে যে জেনাসগুলো পড়ে এসছে তার একটা ওভারভিউ এবং তার কিছু যদি স্পেশালাইজেশন আছে, তার যদি কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু কোনো একটা স্ট্রাকচারকে সে বেয়ার করে, সে কোনো একটা ক্যারেক্টারিস্টিক ফেনামেনন দেখায়। মনে করো আমি পড়ছি হয়তো স্যাপ্রোলিগনিয়া, তো স্যাপ্রোলিগনিয়া আমাকে স্পোরাঞ্জিয়াল প্রলিফারেশন পড়তে হবে। আমি যদি পড়ছি হয়তো ফাইটোপথরা, তো আমাকে ওই যে কনিডিয়া আর স্পোরাঞ্জিয়ামের মধ্যে যে ট্রানজিশনটা হয় টেম্পারেচার আর রিলেটিভ হিউমিডিটি নিয়ে, যেটাকে কনিডিওস্পোরাঞ্জিয়াম বলছি, যে সে কনিডিয়াম হিসেবে বিহেভ করতে পারে, যে স্পোরাঞ্জিয়াম হিসেবে বিহেভ করতে পারে। তো এই জিনিসগুলোকে তোমাকে একটু দেখতে হবে। তাদের গ্যামেটেনজিয়াল কপুলেশন হয় না গ্যামেটিক ইউনিয়ন হয়, এই জায়গাগুলোকে নোটিশ করতে হবে। এইভাবে পড়ো। আমি প্রত্যেকটা জেনাসকে ডিটেলে পড়ার কথা বলছি না, আমার বক্তব্য হচ্ছে তুমি ওই স্পেশাল জায়গাগুলোকে হিট করো যেগুলো তোমার কাজে লাগবে। তুমি অ্যালগি পড়ছো, বড় জায়গা, আমার মনে হয় প্ল্যান্ট গ্রুপসের মধ্যে এখানে যতগুলো সিলেবাস আছে, সিলেবাসে যেরকমভাবে মেনশন করা আছে, তার মধ্যে সব থেকে বড় জায়গা হচ্ছে অ্যালগি। ঠিক আছে, এর তুমি জেনারেলটাই পড়তে অনেক সময় লাগবে, কিন্তু পড়তে হবে। আমি যদি একটা ক্লাসকে ধরি, ক্লোরোফাইসিকে ধরি, তাহলে ক্লোরোফাইসির আমি যেগুলো মানে কি বলতো, যে জেনাসগুলো আমি গ্র্যাজুয়েশনে পড়েছি, যেমন আমি তোমাদের বলে দিচ্ছি ক্ল্যামাইডোমোনাস সম্পর্কে একটা জেনারেল আইডিয়া, তার নিউরোমোটর অ্যাপারেটাস আছে এটা সম্পর্কে পড়বে, তার যে 4 ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় সেইটা পড়বে, ইউলোথ্রিক্স সম্পর্কে একটা আইডিয়া, কনজুগিলিস অর্ডার সম্পর্কে একটা আইডিয়া, যে জিগনেমা আর স্পাইরোগায়রা এদের ল্যাটারাল এবং স্ক্যালারিফর্ম কনজুগেশন হয়, এই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া, কারা সম্পর্কে একটা আইডিয়া, এর যে মানে গ্লোবিউল আর নিউকিউল মানে মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারগুলো দেখাই, তারা হচ্ছে জ্যাকেটেড সেক্স অর্গানের মতন, কিন্তু আদতে তারা জ্যাকেটেড সেক্স অর্গান নয়, তাদের স্ট্রাকচারটা কীরকম সামান্য একটু, আমি আশা করি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। আমি ডিটেল পড়তে বলছি না, তাহলে তো অনেক বড় হয়ে যাবে, সেটা পড়া দরকার নেই। কিন্তু এই জায়গাগুলো, এই যে আমি উডোগোনিয়াম, গুরুত্বপূর্ণ জায়গা উডোগোনিয়াম, ম্যাকরেন্ড্রাস স্পিসিস, ন্যারেন্ড্রাস স্পিসিস, ওখানে অ্যান্ড্রোস্পোর কী জিনিস, স্টিফানোকন্টানজুস্পোর কী জিনিস, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাগুলোকে তোমাকে একটু দেখে যেতে হবে, যে এই জায়গাগুলোর ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমরা সিগনিফিক্যান্ট জায়গাগুলো, সেই জায়গাগুলোকে নিয়ে আমাকে একটা নিজের মতন করে রেডি করে নিতে হবে। বই পড়ো, বেস্ট আইডিয়া বই পড়ো, ঠিক আছে। বই পড়ে এই জায়গাগুলোকে আলাদা আলাদা করে বেছে নাও এবং প্র্যাকটিস করো, যে তুমি ওটা করলেই তোমার বই পড়লে কনফিডেন্স চলে আসবে যে আমি পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল অ্যালগির ব্যাপার। অ্যালগির পর ফানজাইটা তোমরা স্কিপ চাইলেও করতে পারো। আমি ব্রায়োফাইট পড়ে নিলাম, জিমনোস্পার্ম পড়ে নিলাম, ঠিক আছে। এতটা পড়ার পর তোমরা গেলে ফানজাইয়ে যেতে পারো, ফানজাইয়ে চলে যাও। ফানজাইয়ের সাথে সাথে কিন্তু আমি বলবো যে একটু প্ল্যান্ট প্যাথোলজিটা তোমার অনেকটা রিলেটেড। তাহলে তুমি যদি ফার্স্ট কি স্টার্ট করো তোমার প্ল্যান্ট গ্রুপস, সেকেন্ড তুমি ওটার সাথে সাথে কীটা পড়ে নেবে, প্ল্যান্ট প্যাথোলজিটা পড়ে নেবে ফানজাইয়ের সাথে সাথে। মানে না পড়লেও চলবে, তবে পড়তে পারো, এটা তোমার একটা একটা লাইন হতে পারে, ঠিক আছে। চলো, পড়ে নেওয়া হয়ে গেল। এরপর তুমি পড়বে অ্যাঞ্জিওস্পার্ম আলাদা করে, ঠিক আছে। অ্যাঞ্জিওস্পার্মে দেখো, এরা মরফোলজি বলে কোনো এই সিলেবাসে প্ল্যান্ট মরফোলজি বলে কিছু আলাদা করে মেনশন করা নেই, ওই প্ল্যান্ট গ্রুপসের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়েছে তোমার কি বলো তো অ্যাঞ্জিওস্পার্মসটাকে। এবং অ্যাঞ্জিওস্পার্মের একটা ভালো জিনিস দিয়েছে, যে মরফোলজিতে রুট, স্টেম এবং লিফের যে স্ট্রাকচারসগুলো রয়েছে, সেই স্ট্রাকচারসগুলো তোমাকে পড়তে হবে না, যেটা অনেকেই লোকে বোর ফিল করে, সেই স্ট্রাকচারগুলো তোমাকে পড়ার প্রয়োজন নেই। তুমি সোজাসুজি কি পড়বে, তার স্টার্ট করবে তোমার রিপ্রোডাক্টিভ অর্গান দিয়ে। তুমি ওভিউলের স্ট্রাকচার পড়বে, মেল গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট, এবং একটু পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেস, মানে কীভাবে এমব্রিও স্যাক ডেভেলপ হয়। হালকা করে হয়তো এন্ডোস্পার্মের টাইপসগুলো পড়ে নিলে, মানে নিউক্লিয়াস, সেলুলার আর হেলোবিয়াল, ঠিক আছে। এই টাইপসগুলো পড়ে এর উদাহরণগুলোই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন ওভিউলের স্ট্রাকচারে এক গাদা শর্ট কোশ্চেন আছে, হাইলাম কাকে বলে, ঠিক আছে। চলে যাও র্যাফি কাকে বলে, ঠিক আছে। ফানিকিউলাস কাকে বলে, প্রত্যেকটা ওভিউলের টাইপস, ক্যাম্পাইলোট্রপাস কোথায় এটা দেখা যায়, অ্যানাট্রপাস, অ্যাম্পিট্রপাস, এগুলো পড়তে হবে, এগুলোতে গুরুত্ব দাও, ঠিক আছে। তাহলে অ্যাঞ্জিওস্পার্ম তোমার মরফোলজিটাও কিন্তু ওই অ্যাঞ্জিওস্পার্মের সাথেই হয়ে গেল। দেখো, এটা অনেকটা জায়গা কভার করে নিলে এটা করার পর আমি বলবো এরপরে তোমরা সোজা চলে যাও কোনখানে বলো তো, প্ল্যান্ট অ্যানাটমিতে, কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে তুমি সেকেন্ড বা থার্ড, তুমি যেটাই বলে আমি সেকেন্ডই লিখে দিচ্ছি, তুমি কি করলে, তুমি প্ল্যান্ট অ্যানাটমি পড়বে, প্ল্যান্ট অ্যানাটমিটিকে ডিটেলড পড়বে, ঠিক আছে। ডিটেলড পড়ার পর এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন হয়, একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মিলিয়ে দেখবে।
এটা পড়বে। এটা পড়ার পর তুমি চলে যাবে, এটা পড়ার পর তোমার যদি ইচ্ছা হয় তুমি যাবে ট্যাক্সোনমি। দেখো ট্যাক্সোনমি আমি বলবো না, এটা শেষ দিকে পড়বে, কারণ ট্যাক্সোনমি মনে রাখা বেশ কঠিন জিনিস হয়, তাই এটাকে শেষ দিকে পড়বে। এটাতে খুব বেশি প্রশ্ন আসবে, কিন্তু খুব বেশি মাথা ঘামিয়ে ফেলো না, প্রবলেমে পড়বে ট্যাক্সোনমিতে যদি খুব বেশি মাথা ঘামিয়ে ফেলো। খুব সাধারণ প্রশ্ন আসবে, হ্যাঁ, তবে ফ্যামিলি ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখবে। তুমি যদি আগে তুমি মরফোলজি অ্যানাটমি পড়ে রাখো, আমার মনে হয় না যে ট্যাক্সোনমিতে ম্যাগনোলিয়াসিন এমপিএসি কম্পোজিটিভ পড়তে তোমার খুব কষ্ট হবে, আমার মনে হয় না। তাহলে তুমি এটাকে আমার বলবো একটু শেষ দিকে পড়াই ভালো, যে পরীক্ষা ঠিক আগে আগে, মানে তোমার লিস্টে এটা শেষের দিকে রাখবে। হয়ে গেছে, চলো তাহলে আমরা মোটামুটি কি বলো তো, আমরা ক্লাসিক্যাল পার্টটা অনেকটা কভার করে নিলাম। আমি প্ল্যান্ট গ্রুপস পড়ে নিলাম, ওটার সাথে প্যাথোলজি পড়ে নিয়েছি। আমরা কি করলাম, এই যে বিতে যেটা প্ল্যান্ট অ্যানাটমি সেটাকে আমরা সেকেন্ডে পড়ে নিলাম। আচ্ছা চলো, এতটা পড়া হয়ে যাওয়ার পর আমার মনে হয় তুমি এবার স্টার্ট করো ফিজিওলজি। খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং অনেক প্রশ্ন আসার জায়গা, অনেক প্রশ্ন আসার জায়গা। ঠিক আছে, তুমি প্রত্যেকটা জায়গাকে ভালো করে পড়বে এখানে। এই যেমন ট্রান্সপিরেশন দেখে খুব সহজ মনে হচ্ছে না, তুমি ভালো করে গার্ড সেলকে ভালো করে পড়ো। ঠিক আছে, ট্রান্সপিরেশনকে মাপার যন্ত্র পড়ো। ঠিক আছে, ট্রান্সপিরেশনের যে গার্ড সেলের যে মেকানিজমটা, যে গার্ড সেল কীভাবে টার্জিড হয়, এটা নিয়ে অনেকগুলো থিওরি রয়েছে। তুমি ভন মোলের তত্ত্ব যাবে। ঠিক আছে, এই এই থিওরিগুলো একটু ভালো করে পড়ো। রোল অফ মিনারেলস, এটা এটা যেমন ইচ্ছে ছোটো করেই পড়বে, এটা খুব বেশি বড় করে পড়ার প্রয়োজন নেই। হ্যাঁ, ট্রান্সপিরেশন ভালো করে পড়বে। ঠিক আছে, হ্যাঁ, ফটোসিনথেসিস, রেসপিরেশন খুব ভালো করে পড়বে। রোল অফ হরমোন, প্রত্যেকটা হরমোন, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড, প্রত্যেকটা হরমোনকে গুরুত্ব দিয়ে পড়বো। ঠিক আছে, এবং এনজাইমস, এনজাইমের দেখো বেশি কিছু দেয়নি, এটা শুধু দিয়েছে মানে ডেফিনেশন, এটা আমি বাদ দিলাম। প্রপার্টিজ অফ এনজাইম, ঠিক আছে, না টাইপস অফ এনজাইম। ঠিক আছে, তুমি এনজাইম কনসেপ্ট তখনই গড়ে যাবে যখন তুমি ফটোসিনথেসিস, রেসপিরেশন পড়ছো, তোমার এনজাইম সম্পর্কে একটা মোটামুটি মোরালেস কনসেপ্ট হয়ে যাবে। এরপর তুমি কাকে ডিহাইড্রোজেনেস বলে, কাকে লায়াজেস বলে, কাকে লাইগেজেস বলে। ঠিক আছে, এগুলো একটা যেটা যেটা আমাদের ওই মানে মানে যে ক্লাসিফিকেশনটা দিয়েছে, ঠিক আছে, সেই ক্লাসিফিকেশন ওয়াইজ তুমি একটা ওই যে 6টা ক্লাসে ভাগ করেছে, সেই ক্লাসিফিকেশনের অনুযায়ী তুমি এনজাইমের টাইপস পড়ে নাও। ঠিক আছে, আর প্রপার্টিস অফ এনজাইমে লক্কি মডেল হালকা করে যদি পারো, আমি বলবো একটু মাইকেলস মেনটেন্স কনস্ট্যান্ট একটু দেখে নেবে, কেএম এর ভ্যালুটা কী জিনিস, হালকা করে, খুব বেশি ইলাবোরেশনে যাওয়ার দরকার নেই। এটুকুন পড়লে আমার মনে হয় তোমার এই কোটা প্ল্যান্ট ফিজিওলজিটা চুকে গেল। তাহলে দেখো আমি ওই যে একটা লিস্ট করেছিলাম যে প্ল্যান্ট গ্রুপস, তারপরে মরফোলজি, অ্যানাটমি, তুমি 3টাকে কভার করে নিলে, এবং 4th যেটা দ্যাট ইজ ফিজিওলজি, এটাকেও তুমি কভার করে নিচ্ছ। তাহলে এটাকে আমি আমার নিয়ম অনুযায়ী এখন আমি যে বড়গুলো করছি এটাকে আমি রেখে দিচ্ছি থার্ড, এটাকে তুমি তারপরে পড়ো। দেখো তুমি স্টার্ট করে দিলে কিন্তু তোমার ফিজিওলজি স্টার্ট, তোমার প্ল্যান্ট গ্রুপস মোটামুটি হয়ে গেছে, হয়েছে। এরপর তুমি চলে যাও প্ল্যান্ট গ্রুপসের সাথে সাথে খুব হালকা করে আছে প্ল্যান্টের বায়োকেমিস্ট্রি। দেখো এটা ইলাবোরেশন যদি এরকমভাবে দেখি তাহলে অনেক বেশি, কিন্তু এরকম প্রশ্ন আসে না। তুমি নর্মাল কার্বোহাইড্রেট পড়বে, কার্বোহাইড্রেট তোমাকে বেশি কিছু পড়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি পাইরানোজ, ফিউরানোজ নিয়ে প্রচুর মাথা ঘামিয়ে নিলাম না, এরকম পড়ার প্রয়োজন নেই। তুমি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ঠিক আছে, হয়তো ট্রাই, টেট্রা এগুলোও পড়ে নিলে, পলিস্যাকারাইড দেখলে, ঠিক আছে, তাদের লিঙ্কেজটা দেখলে যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কেমনভাবে তৈরি হয়, রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, এসএসসির জন্য মোর দ্যান এনাফ। এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই। সুগার অ্যালকোহল ফর্মেশন কীভাবে হচ্ছে, না না, এত পড়ার প্রয়োজন হবে না। প্রোটিন নর্মাল স্ট্রাকচারগুলো দেখে নেবে, যে যে প্রোটিন কীভাবে তৈরি হয়, মানে তার প্রাইমারি স্ট্রাকচারটা পড়বে, সেকেন্ডারিতে দুটো পড়বে, আলফা হেলিক্স, বিটা প্লিয়েটেড, টারশিয়ারি কোয়াটারনারি স্ট্রাকচার। আর প্রোটিনের জাস্ট কি বলবো, যে পেপটাইড লিঙ্কেজ কেমনভাবে হয়, হ্যাঁ, ফ্যাটের নর্মাল ক্লাসিফিকেশন পড়বে। ঠিক আছে, এবং সাথে এক্সাম্পল, এর থেকে বেশি আর কিছু পড়ার প্রয়োজন হবে না। কারণ এটাতে দেখে তো আমি বলছি যে প্রোটিন নিয়েই তো দুটো বই আছে ধরো লেখা যায়, তো ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা তোমাকে পড়তে হবে কম। তাহলে তুমি এটা এই বায়োকেমিস্ট্রিটা তুমি ওই প্ল্যান্ট ফিজিওলজির সাথে সাথেই তুমি সেরে নেবে। তাহলে এটাকে আমি 4th করে দিলাম। ঠিক আছে, এটাকে আমি 4th করে দিলাম, এটাতে বেশি গুরুত্ব দেবে না। মানে আমি যেরকম তোমরা বুঝতে পারবে কোশ্চেন দেখলেই, যে না এখানে বেশি ডেপথে প্রশ্ন আসে না। ঠিক আছে, প্রোটিনে হয়তো আমি আডমেন্ট ডিগ্রেডেশন পড়ে নিলাম, প্রয়োজন নেই পড়ার। সামান্য কিছু জিনিস, যে ফ্যাট কাকে বলে, ফ্যাটের সাথে ওয়েলের ডিফারেন্স কি, ঠিক আছে, মানে ফ্যাট মানে হচ্ছে ট্রাই অ্যাসাইল গ্লিসারল, কীভাবে এই ফরমেশনটা হয়, গ্লিসারলের যে 3টা ওয়েজের সাথে এস্টারিফিকেশন হয় 3টা ফ্যাটি অ্যাসিডের কেমনভাবে হয়, শুধু এই জিনিসগুলো একটু পড়ে যাবে।
ব্যাস। তুমি হয়তো স্টেরলটা পড়লে, যে স্টেরলে কি মানে পার হাইড্রোফিনান্থ্রিন ডেরিভেটিভ 4টা রিং থাকে, ব্যাস এইটুকুন পড়লেই হবে। ওয়েল কাকে বলে, ফ্যাট কাকে বলে, দুটো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের নাম, দুটো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের নাম, ব্যাস এইটুকুন পড়লেই হয়ে যাবে। হয়েছে? তাহলে দেখো আমার এই ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পার্টটা আমি চুকিয়ে ফেললাম। এরপর তুমি সেলের পার্টটাকে স্টার্ট করো। তুমি সবার প্রথমে এইটা পড়বে, যে এইটা হয়ে গেল আমাদের কত নাম্বার দিয়েছিলাম, এইটা হয়ে গেল আমাদের 4th। তাহলে এরপর তুমি সেল স্টার্ট করবে, এটা হয়ে গেল আমার 5th। এরপর তুমি সেল বায়োলজিকে ধরছো, ঠিক আছে? ফার্স্ট তুমি সেল পড়বে, সেলের প্রত্যেকটা অর্গানেলি সম্পর্কে পড়বে, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সম্পর্কে একটা ধারণা নিশ্চয়ই আছে, তবুও একবার পড়ে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা তুমি সেলের অর্গানেলি সম্পর্কে একটা ধারণা রাখো, কে কী কাজ করে। দেখো এগুলোর অনেক ডিটেলিং হয়, ঠিক আছে? তো অতটা ডিটেল পড়ার প্রয়োজন নেই, সাধারণ কাজগুলো পড়বে, ওর মধ্যে যদি কোনো পার্টিকুলার কোনো রেসিডেন্ট এনজাইম থাকে সেগুলো পড়বে, এবং কি কাজ করে এটুকুন পড়লে তোমার মোটামুটি হয়ে যাবে। এবার ক্রোমোজোম পড়ো, আল্ট্রাস্ট্রাকচার অফ ক্রোমোজোম পড়ো, ঠিক আছে? এখানে নিউক্লিওজোম মডেলটাও পারলে একটু পড়ে নেবে, ঠিক আছে? এবং ডিএনএ আরএনএর যে নর্মাল স্ট্রাকচার, কেমিক্যাল কম্পোজিশন, এটা একটু পড়ে নেবে। হয়েছে? তাহলে এই গেল তোমার সেল। সেলের পরে তুমি সোজা চলে আসো, মানে এ থেকে তুমি সোজাসুজি জাম্প করবে কোন জায়গায়, তুমি সাইটোজেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, মানে যে হেডিংটা করা আছে এটা হয়ে গেল আমাদের 6th। আমরা এইটা পড়বো এবারে। আমরা নর্মালি সেল সাইকেল প্রথমেই হয়তো হিট করার দরকার নেই, তুমি সোজাসুজি স্টার্ট করবে যখন সেল পড়ে নিয়েছো। সেলের পর তুমি সোজাসুজি স্টার্ট করবে কোন জায়গা থেকে, যে তুমি এই জায়গা থেকে শুরু করবে। ধরে নাও যে আমি ধরলাম জিন মিউটেশন এই পার্টগুলো বাদ দিলাম, রেগুলেশন এই পার্টটা বাদ দিলাম, যে তুমি সোজা চলে এসো লিঙ্কেজ ক্রসিং ওভার, এই জায়গাটা কোথায় দেখলাম, যে তুমি এই যে প্রোটিন সিনথেসিস, ঠিক আছে? একটু দাঁড়াও, আমি এই জায়গাটা গুলিয়ে ফেলছি মনে হচ্ছে, গুলিয়ে ফেলছি মানে টাইপস অ্যান্ড এক্সাম্পল অফ ক্রোমোজোম। হ্যাঁ, তুমি এটা অবশ্যই পড়তে পারো, এটা তোমার ক্লাসিক্যাল তোমার জেনেটিক্সের মধ্যে চলে এলো, মেন্ডেলিজম, লিঙ্কেজ, ক্রসিং ওভার, ঠিক আছে? টাইপস, ক্রোমোজোমাল অ্যাবারেশন মানে মিউটেশনের গল্প, অ্যানিপ্লয়েডি, ইউপ্লয়েডি, ঠিক আছে? জিন মিউটেশন, এই তো দেখো জিন রেগুলেশন, তুমি আমার মনে হয় এই পার্টটা প্রথম হিট করো, এই যে জিন মিউটেশনের পার্টটা। জিন রেগুলেশন এটা তুমি পড়ো, জেনেটিক কোড পড়ো, প্রোটিন সিনথেসিস পড়ো, ব্রিফ নলেজ অ্যাবাউট ট্রান্সপোজন্স পড়ো, ঠিক আছে? অঙ্কোজিনস পড়ো, জিন ক্লোনিং পড়ো। হয়েছে? আচ্ছা, এই দুটো পার্টকে এই জিন ক্লোনিং থেকে আমি জিন ট্রান্সফার, এটা একটু পিসিআর, এটাকে একটু বাদ দিয়ে রাখলাম, ঠিক আছে? তুমি এরপরে তুমি চলে যাবে এই মেন্ডেলিজম, লিঙ্কেজ, এটা তোমার ক্লাসিক্যাল জেনেটিক্স, এই পার্টটা শুরু করো, ঠিক আছে? এই পার্টটা শুরু করার পর তুমি চলে যাও তোমার এই টিস্যু কালচার, এটা পড়ে নাও, এবং সবার শেষে তুমি একটু বায়োটেকনোলজিটাকে পড়ো, ঠিক আছে? বায়োটেকনোলজিটাকে ওই রকমভাবেই পড়বে, যে পিসিআর সাহায্যে কী করা হয়, কেমনভাবে জিন ট্রান্সফার করা হয়, মাইক্রো ইঞ্জেকশন করা হয়, ব্যালিস্টিক গান আছে, জিন ক্লোনিং কেমনভাবে করা হয়, মানে এগুলো শিখলেই তুমি ওটাও শিখে যাবে। হয়ে গেছে? অঙ্কোজিন আমি বলছি, এটা নিয়ে একদম মাথা ঘামিও না, এটা সাধারণ একটা শর্ট নোটের মতন পড়ে যাবে, ঠিক আছে? এর থেকে বেশি কিছু না। ট্রান্সপোজন মানে এটা জাম্পিং জিন, সামান্য একটু পড়ে যাবে, ঠিক আছে? যে সিডিএস এলিমেন্ট কেমনভাবে কাজ করে মেজের মধ্যে, সামান্য একটু ব্রিফ নলেজ, ওরা লিখেওছে, আমি বলছি যতটা ওরা লিখেছে তার থেকেও কম পড়ে যেতে হবে, ঠিক আছে? ব্যাস এইটুকুন পড়বে। এরপরে তোমরা এই যে টিস্যু কালচার পার্টটাকে তোমরা ধরবে, ঠিক আছে? টিস্যু কালচার পার্টটাকে একটু ভালো করে ধরবে। দেখো মাস সিলেকশন, পিওর লাইন সিলেকশন, হাইব্রিডাইজেশন, হাইব্রিড ভিগার। দেখো মাস সিলেকশন, পিওর লাইন সিলেকশন এটা পড়বে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা কম। তোমরাও জানবে যে এটা যদি কন্টেন্টটা পড়ো, দেখবে এখান থেকে শর্ট নোট দেওয়ার জায়গাটা কম। তোমরা কোন জায়গাটা পড়বে, যে টিস্যু কালচারের যে টেকনিক্সগুলো আছে, ঠিক আছে? টেকনিক্সগুলো সম্পর্কে ভালো করে পড়বে। আর প্রসপেক্ট ইন এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি, দেখো এটা সেই হয়ে গেল মহাভারত, ঠিক আছে? তো এটা একটু জেনারেল একটা তুমি আইডিয়া রাখবে, যে কেমনভাবে আমরা কি বলবো হাই ইল্ড ভ্যারাইটি তৈরি করতে পারি, মানে তুমি টিস্যু কালচারের এটাই জেনারেল অ্যাপ্রোচ, তুমি এটাই পড়বে, এটার জন্য আলাদা করে কিছু পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে চলে আসো তুমি মাইক্রোবায়োলজি। দেখো মাইক্রোবায়োলজি তুমি এরপরে পড়বে। দেখো জেনারেল প্রপার্টিস অফ ভাইরাস অ্যান্ড স্ট্রাকচার অফ ব্যাকটেরিওফাজ, কনসেপ্ট অফ প্লাজমিড, আচ্ছা ব্যাকটেরিয়াল সেলের স্ট্রাকচার, ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পোর। আর দেখো এখানে আমরা লিখেছি যে প্রসেস অফ ট্রান্সডাকশন দিয়েছে শুধুমাত্র,
ঠিক আছে। তারপরে কি দিয়েছে যে নিউট্রিশনাল গ্রুপ অফ ব্যাকটেরিয়া, এটা সম্পর্কে ভালো করে আইডিয়া রাখবে। ঠিক আছে, এটা থেকে অনেক প্রশ্ন আসে যে কোনটা ফোটো অটোট্রপ, কোনটা কেমো অটোট্রপ, কোনটা কেমো অর্গানোট্রপ, এগুলো টাইপস এবং এক্সাম্পল সমেত পড়ে রাখবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল তোমার মাইক্রোবায়োলজি। তাহলে মাইক্রোবায়োলজিকে আমরা কত করে দিচ্ছি, আমরা 7th করে দিচ্ছি। ঠিক আছে, মাইক্রোবায়োলজিকে আমরা কত করে দিচ্ছি, 7th করে দিচ্ছি। দেখো অনার্স পিজি সিলেবাসে অনেক কিছু নেই, আবার অনেক কিছু আছেও। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো পড়বে। আমি একটু পাস কোর্সের সাথেই বলছি যে আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, দেখো এখানে শুধু নিয়ম অনুযায়ী প্রোটিন সিনথেসিস দিয়েছে। ঠিক আছে, শুধুমাত্র প্রোটিন সিনথেসিস দিয়েছে, বাকিগুলোর মেনশন নেই, কিন্তু এগুলো পড়ে রাখবে। ঠিক আছে, আমার বক্তব্য ছিল যে সেল বায়োলজির পর তোমরা এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনই পড়বে, তারপর তোমরা এই জিনিসগুলো পড়বে, যে জিন রেগুলেশন পড়বে না। তুমি ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন না পড়ো, তুমি অপারেন্ট কনসেপ্ট বুঝতে পারবে না, কারণ অপারেন্ট কনসেপ্টে কিন্তু ওই ট্রান্সলেশনাল লেভেলে রেগুলেশনটা হয়। তাহলে ট্রান্সলেশনটা তোমাকে ওই পাস কোর্সের সিলেবাস থেকে পড়তেই হবে। ঠিক আছে, আর জানো অবশ্যই। তো এটা পড়ার পর তুমি এগুলো পড়বে। ঠিক আছে, এরপর তুমি আশা করি একটা আইডিয়া তো আছেই, মানে এমন তো নয় যে একদম ব্র্যান্ড নিউ ভাবে তুমি রেপ্লিকেশন পড়ছো, তোমার আইডিয়া আছে, তুমি এর আগে মেন্ডেলিজম পড়েছো, তোমার অ্যালিলের কনসেপ্ট আছে, জিনের কনসেপ্ট আছে, ক্রসিং ওভার কোন জায়গায় হয় তোমার জানা আছে। এটা আমি ওই জন্যই বললাম পরে পড়তে, যে আগে তুমি সেল বায়োলজির সাথে এইটাকে পড়ে নাও, তারপর তুমি কি করো, এই যে এটা ক্লাসিক্যাল জেনেটিক্স, এই মেন্ডেলিজম, এই পার্টটাকে পড়ো, এবং ভালো করে কি করবে, সেল সাইকেল পড়বে, খুব ভালো করে সেল সাইকেল পড়বে, এটা তোমার ভবিষ্যতেও কাজে দেবে। হয়ে গেছে, তাহলে মাইক্রোবায়োলজি পড়ার পর আমরা কোনখানে যাব বলো তো? মাইক্রোবায়োলজি পড়ার পর আমরা চলে যাব, দেখো মোটামুটি আমার সিলেবাসটা শেষ হয়ে গেছে। মাইক্রোবায়োলজি পড়ার পর তুমি এবার খুশি মতন তুমি পড়তে পারো, যে মাইক্রোবায়োলজি পড়ার পর আমি বলবো তুমি একবার ট্যাক্সোনমিটা যেটা ছেড়ে এসেছিলে সেই ট্যাক্সোনমিটা পড়ে নাও। তাহলে কত হয়ে গেল, এটা আমাদের 8th হয়ে গেল। ঠিক আছে, ট্যাক্সোনমি পড়ে নাও, তুমি প্যালিও বটানি পড়ে নাও। দেখো প্যালিও বটানিতে কিচ্ছু নেই কিন্তু, হ্যাঁ, টাইপস অ্যান্ড প্রসেস অফ ফসিলাইজেশন এবং জিওলজিক্যাল টাইম স্কেল, মানে এটা তোমার যে নর্মাল তুমি যখন টেরিডোফাইট, জিমনোস্পার্ম পড়বে, তার সাথে যে এটা খুব রেলিভেন্ট নাও হতে পারে। তুমি নর্মাল শুধু টাইপসগুলো পড়বে, যে প্রসেস কেমনভাবে ফসিল হয়, ফসিল হওয়ার জন্য কোনটা অ্যাম্বিয়েন্ট কন্ডিশনস কী কী, এগুলো পড়বে, মানে নর্মাল পেট্রিফ্যাকশন, পারমিনারালাইজেশন, ঠিক আছে, মোল্ড, কাস্ট, এই টাইপসগুলো পড়বে, আর একটা জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কে একটা জেনারেল আইডিয়া, খুব ডিটেলে পড়ার দরকার নেই। যেমন তুমি টেরিডোফাইট পড়ছো, যে সিলুরিয়ানে এরা ডেভেলপ করেছিল, মিসিসিপিয়ান আর ডেভোনিয়ান এরা ফ্লারিশ করেছিল, এইরকম এইটুকুন পড়লেই হবে। তুমি এবার তোমাকে কোনখানে কনিফার্স কোন এজে জন্মেছে, এই এতটা ডিটেলিংয়ে পড়ার প্রয়োজন নেই আমার মনে হয়। ঠিক আছে, প্রশ্ন দেখবে, প্রশ্ন দেখার পর আমি এই কথাগুলো বলছি। তো জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কে একটু, এরা, ইপক, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবে, যে কোনটার এরা কি হয়, ঠিক আছে, কোন এজের কি হয়, ব্যাস এইটুকুন সম্পর্কে ধারণা রাখবে। তাহলে প্যালিও বটানিটাকে তোমরা যে কোনো সময় হিট করতে পারো, যে কোনো সময়, যে মানে এমন না যে এটা আমার প্ল্যান্ট গ্রুপসের পরে এটাকে পড়ে নিলে ভালো হবে, না, তোমার ইচ্ছা মতন, খুশি মতন। আচ্ছা, তারপরে চলে আসি আমি কোনখানে, একটা পার্ট ছেড়ে এসেছিলাম, দ্যাট ইজ ফার্মাকগনোসি। এটা শেষে পড়ো, এটাকে তেমন গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, সামান্য কিছুই প্রশ্ন আসবে। তোমরাও বুঝতে পারছো যে গোটা সিলেবাসটার মধ্যে সবথেকে লেস ইম্পর্টেন্ট যদি জায়গা হয় সেটা হচ্ছে ফার্মাকগনোসি, কিন্তু প্রশ্ন আসতে পারে, তাহলে লেস ইম্পর্টেন্ট বলা চলে না, আসতেই পারে প্রশ্ন। তাহলে এই গেল আমার একটা সিলেবাসের জেনারেল কি বলো তো ট্র্যাজেক্টরি, যে এই পথে যদি আমি, আচ্ছা লাস্টে ইকোলজি, হ্যাঁ একদম লাস্টে আমরা একদম 11th ইকোলজি, বলটা ভুলে গেছিলাম, যে লাস্টে আমরা কি পড়বো, ইকোলজি পড়বো। দেখি ইকোলজি থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এটা ভালো করেই পড়ার চেষ্টা করবে, যে এই জায়গাতে কোনো রকম কাটছাট করবে না, এবং আশা করি যতটুকুন আছে সেটা খুব সহজভাবে আছে, এটা পড়তে তোমাদের কষ্ট পেতে হবে না, এটা বলতে পারি। তোমার কষ্টের জায়গা, কষ্ট করলে তুমি ভালো মানে ফল করবে, তোমার কনফিডেন্সও বাড়বে, সেটা হচ্ছে তুমি প্ল্যান্ট গ্রুপস পড়ো, খুব ভালো করে প্ল্যান্ট গ্রুপস পড়ো। তারপর তুমি প্ল্যান্ট ফিজিওলজি, মানে প্ল্যান্ট গ্রুপসের পর আমি যেগুলো বললাম, তুমি মরফোলজি পড়ো, অ্যানাটমি পড়ো, এরপর তুমি কোন জায়গা পড়ো, প্ল্যান্ট ফিজিওলজি পড়ো, খুব গুরুত্বপূর্ণ। সেল বায়োলজি, ঠিক আছে, আমি বলছি না যে এটা থেকে কোশ্চেন আসবেই না, আসবে, রিলেটিভলি কম আসার সম্ভাবনাটা কম।
এইভাবে তুমি যদি পড়ো তোমার বটানির সিলেবাসটা একটা নির্দিষ্ট পথে এগোবে। যারা প্রথমবারের জন্য পড়ছো মানে তুমি রিলেশন পাবে, রিলেট করতে পারবে, একটার সাথে আরেকটাকে রিলেট করতে পারবে। তুমি যদি দুম করে শুরু করো, মনে করো আমি অপেরন শুরু করলাম, তো অপেরন শুরু করতে যে আমাকে হঠাৎ করে যদি বলে যে এটা ট্রান্সক্রিপশন লেভেলের এখানে রেগুলেশনটা হচ্ছে, তাহলে আমার ট্রান্সক্রিপশন সম্পর্কে আমার আইডিয়া নেই, হয়তো আমি প্রমোটার কি সেটাই হয়তো ভালো করে জানি না, তাহলে আমাকে পেছনে ব্যাক করে ট্রান্সক্রিপশন দেখতে হয়। তো আমি সেটাই বলছি যে তুমি ট্রান্সক্রিপশনটা পড়ে নাও, তারপরে তুমি অপেরনটা পড়ো, এটা তো তোমার সুবিধা হবে। তাহলে প্রমোটার সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাবে যে প্রমোটারের আপস্ট্রিমে না ডাউন স্ট্রিমে কোনখানে জিনগুলো আছে, ঠিক আছে, এটা সম্পর্কে তোমার একটা জেনারেল আইডিয়া হয়ে যাবে। আমি শুধু সেইটাকেই বলতে চেয়েছি। তারপরে তুমি যেরকম অর্ডার যেরকম সিকোয়েন্স ফলো করো, দ্যাট টোটালি ডিপেন্ডস আপন ইউ। আমি শুধু বলতে চাইছি যে এটার পর ওটা পড়লে তোমার আর পুরোনোটাকে দেখার প্রয়োজন পড়বে না সেরকম করে, কারণ তুমি একটাকে পড়ে তারপরের রিলেটেড টপিককে পড়ছো। কথাটা বোঝা গেছে? আমি কেন বলছি সেলের স্ট্রাকচারগুলো পড়ে নিতে? সেল স্ট্রাকচারগুলো পড়ে নিলে তোমার ফিজিওলজি সম্পর্কেও একটা ভালো গ্রিপ হবে। হ্যাঁ, তবে ফিজিওলজি তুমি পড়ে নিতে পারবে, তারপরে তুমি সেলুলার স্ট্রাকচারগুলোকে পড়ো। হ্যাঁ, তুমি ক্যাম্প পড়তে যেয়ে তুমি হয়তো ভ্যাকুওলের গল্প পাবে, C4ও হয়তো তুমি কোথাও তুমি প্লাস্টিড মানে প্লাস্টিডের মধ্যে যে দুরকম বান্ডেল সিজ সেল এর গল্প পাবে। আমার মনে হয় এটুকুন আইডিয়াটা তোমার এই ফিজিওলজি থেকেই পেয়ে যাবে, এটার জন্য আলাদা করে কিছু পড়ার প্রয়োজন হবে না। ঠিক তো? তো এই জায়গাগুলো আমি তোমাদের একটা সামারাইজ করে দিলাম যে এইভাবে তোমরা এই ট্র্যাজেক্টরিতে পড়তে পারো, স্টার্ট করতে পারো, এবং এটা গুড স্টার্ট হবে। এটা এরকমভাবে যদি পড়তে পারো, আমি তোমাকে এইভাবেই বানিয়ে দিয়েছি যে যেগুলোতে ওয়েটেজ বেশি আছে সেই ওয়েটেজ মানে সেই জায়গাগুলোকে আগে আগে করো, ঠিক আছে? তুমি পরে রিভিশন করারও সময় পাবে, আচ্ছা এটার জন্য তুমি এমসিকিউ প্র্যাকটিস করো। দেখো এমসিকিউ না, আমার মনে হয় সব থেকে ভালো তোমরা নিটের যে কোনো বই, যে টপিকগুলো তোমার ম্যাচ খায়, নিটের সাথে যেমন ম্যাচ খায় আমার মানে এসএসসির টপিকগুলো, সেই রকম ম্যাচ খাওয়া টপিকগুলো তুমি একেবারে তুমি নিটের যে কোনো সাইট, আমি একটা সাইট বলছি, ঠিক আছে, NEETPrep.com। সেই NEETPrep.com আমার মনে হয় আমার চোখে দেখা এইরকম অনলাইনে ফ্রিতে সব থেকে বড় কোশ্চেন ব্যাংক। এত বড় কোশ্চেন ব্যাংক আর নেই কোথাও। তাহলে ওই জায়গা থেকে তোমরা প্র্যাকটিস করো যতগুলো আছে। আশা করি তুমি ফিজিওলজি যেমন তুমি যা যা করবে না তোমার সাফিসিয়েন্ট, আমি তোমাকে বলছি তোমার এসএসসি পিএসসির জন্য সাফিসিয়েন্ট। ওই জায়গা থেকেই মোটামুটি প্রশ্ন আসবে। আমি কি বলছি, যেগুলো যেগুলো ম্যাচ করছে। এবার তুমি যদি মনে করো খোঁজো তুমি মরফোলজি বা খোঁজো তুমি প্ল্যান্ট অ্যানাটমি, না প্ল্যান্ট অ্যানাটমি তোমার এসএসসি পিএসসিতে অনেক বেশি আছে, এর ডেপথটা অনেক হাই। তাড়াতাড়ি ওই জায়গাগুলো তুমি ওই মানে নিট প্রিপ থেকে সাফিসিয়েন্ট নয়, তুমি ওগুলোও করো, সাথে তুমি নিজের মতন করে করো। আর আমি আরেকটা কথা বলি, যে সাঁতরার বই, যে বইগুলো যে বেরোচ্ছে, ঠিক আছে, একটা 300 পাতা বা 400 পাতার বই, সেখানে জুলজি, ফিজিওলজি, বটানি সব মেশানো আছে। ওই বইগুলো আমার মনে হয় কিনে পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমার ইন্টারনেটে সাফিসিয়েন্ট মেটেরিয়াল আছে, তুমি পড়াশোনা করো এবং সাথে তুমি এটা করো, তুমি সব হবে, ঠিক আছে? তোমার মানে প্রয়োজন নেই অযথা পয়সা করে ওই সাঁতরা পাবলিকেশনের বই কেনা বা রীতা পাবলিকেশনের বই কেনা। আমার মনে হয় না ওই 300টা পাতার বইয়ে তোমাকে জুলজি, ফিজিওলজি আর বটানি তিনটাকেই তোমাকে বানিয়ে দিতে পারবে না, এরকম কোনো নেই। আর ওইগুলো ওই 5-6টা কোশ্চেন পড়ে কোনো লাভ নেই। তাতে তুমি নিজের মতন করে বই পড়ো, এবং বইয়ের সাথে সাথে আমি যে সাইটটা বললাম NEETPrep.com, সেখানে পার্টিকুলার তুমি সার্চ করে তোমার যেগুলো যেগুলো মিলবে তুমি সেগুলো করবে। সাফিসিয়েন্ট, অনেকটা ভালো আছে। হ্যাঁ, এরপর তোমার নিজের ইচ্ছা, তুমি এরপরে তুমি যদি বই কিনতে পারো, ঠিক আছে, বিভিন্ন ধরনের বই বেরোয়। কোথাও হয়তো বেরোয় যে কোনো মানে এই স্কুলের যেগুলো পরীক্ষা হয়, চাকরির পরীক্ষা হয়, NVS, KVS, ঠিক আছে, এই পরীক্ষাগুলোয় কী কী কোশ্চেন পড়েছে তার একটা কোশ্চেনের সামারি, কোশ্চেন বুক টাইপের, ঠিক আছে। তো সেগুলো তোমরা চাইলে কিনতে পারো, কিন্তু আমার মনে হয় এগুলো অযথা কিনে এখন পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। নিজের পড়াশোনাটাকে আগে স্ট্রং করো, নিজের পড়াশোনাটাকে যদি তুমি ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারো, আমার মনে হয় না খুব একটা প্রয়োজন পড়বে। তুমি দেখবে সবগুলোই তুমি পারছো মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, জুলজি এবং ফিজিওলজি নিয়ে ওটা আমি বলছি না, আমি শুধু বটানিটাই বললাম, ঠিক আছে। হ্যাঁ, তো এটাকে ঠিকভাবে পড়ো। তোমাদের 3টা সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে, মাথায় রাখবে।
হ্যাঁ, জুলজিও পরীক্ষা দিতে হবে, বটানিও পরীক্ষা দিতে হবে, ফিজিওলজিও পরীক্ষা দিতে হবে। এটা এবং প্রত্যেকের একটাই প্রবলেম, যে জুলজি অনার্সের স্টুডেন্ট তার বটানিতেও উইকনেস আছে, ঠিক আছে, যে বটানি অনার্সের স্টুডেন্ট তার জুলজি ফিজিওলজিতেও উইকনেস আছে। তো এই উইকনেসটা সবার থাকবে, প্রত্যেকের থাকবে। মনে রাখবে যে তুমি ওখানে 100% করে আসার মতন হয়তো সুযোগ পাবে না। বি প্র্যাকটিক্যাল, ঠিক আছে, যে তুমি জুলজি একটা 5 বছরের অনার্স মাস্টার ডিগ্রির সিলেবাসকে তুমি যদি বলো যে আমি 2 মাসের মধ্যে গিলে ফেলবো, এটা পসিবল নয়, ঠিক আছে। তাই ওই জায়গায় তুমি মানে যারা বটানি অনার্সের স্টুডেন্ট, আমি তাদেরকে স্পেশালি বলবো যে তোমরা এই জুলজিতে ওখানে তোমরা নিজেদের এক্সিলেন্সটা দেখাতে যেও না। হ্যাঁ, অবশ্যই ভালো করে পড়ো, যতটা তোমার আয়ত্তে আছে তুমি ততটা পড়ো, কিন্তু তুমি একটা জিনিস মাথায় রেখে যাবে পরীক্ষা দিতে, যে তোমার যেন বটানির কোনো কোশ্চেন না মিস হয়, ঠিক আছে। আর বাকিগুলোও তোমাকে করতে হবে। হ্যাঁ, তবে তুমি যদি ভেবো যে আমি জুলজিটাকে একদম পুরোটাকে আমি বটানি যেরকমভাবে পড়েছি জুলজিটা আমি ঠিক সেরকমভাবেই পড়ে নেবো, তাহলে তুমি বোকা আমার মনে হয়। তুমি পারবে না পড়তে, ফিজিওলজিকে একই ডেপথে পড়তে পারবে না, তোমার পক্ষে সম্ভব নয়। অ্যাকচুয়ালি এটা আমাদের নিয়মটাই ভুল, এরকমভাবে কোনো পরীক্ষাই সম্ভব না। একটা জুলজি অনার্সের ছেলে পারে বটানিটাকে পুরো একদম সেম ডেপথে পড়তে? কোনো দিন পারবে না, সেও পারবে না, আমরা বটানি অনার্সের স্টুডেন্ট যারা তারাও ওটা পারবো না। তাই ওগুলোকে খুব বেশি জীবনে গুরুত্ব দেও না। তুমি জুলজি খুব ভালো করে পড়বে, আমি তোমাকে বলবো যে জুলজি পড়ার সময় সবার আগে যদি ধরো, সেটা হচ্ছে জুলজির ক্লাসিফিকেশন ধরবে, কারণ ওখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে। যতটা কষ্ট হয় ততটা কষ্ট করে হলেও তুমি ওই জায়গাটাকে পুরোটাকে পড়ার চেষ্টা করো। ওটাকে তুমি পড়তে পারলে তুমি কনফিডেন্ট ফিল করবে, তুমি পারবে, তুমি অনেকটা জায়গাকে কভার করতে পারবে। হ্যাঁ, তবে দেখো আরেকটা কথা বলি, যে জুলজি স্টুডেন্টরা কিন্তু জুলজিটা তোমার থেকে অ্যাট এনি টাইম তোমার থেকে ভালোই জানবে। তাই ওই জিনিসটা তুমি ভেবে নাও যে তোমার ওই জায়গায় কিছু ফ্লজ থাকবে, এবং সেই ফ্লজগুলোকে তুমি ঢাকবে কোন দিক দিয়ে? তোমার বটানিটাকে ফুল অ্যাটেম্প্ট করে। এরকম বলছি, মানে জুলজির ক্ষেত্রেও সেম, যারা জুলজি তারা জুলজিটাকে খুব ভালো করে পড়ো। বটানিতে কিছু মিস হবে বাবা, ঠিক আছে, সেই মিসটাকে তোমাকে কিন্তু মেকআপ করতে হবে তোমার জুলজিকে দিয়ে, তোমার অনার্সের সাবজেক্টকে দিয়ে, ঠিক আছে। এটা আমাদের সিস্টেমের একটা বলতে পারো একটা গলতি, যে গলতিটাকে আমরা যারা বায়োলজি স্টুডেন্ট তারা আমরা অ্যাকচুয়ালি বায়োলজি স্টুডেন্ট নই, আমরা পার্টিকুলার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম বায়োলজির ডিগ্রি দেওয়া হয় না, বটানি জুলজি ফিজিওলজির আলাদা আলাদা ডিগ্রি দেওয়া হয়। তো সবাই মিক্স করে বায়োলজিক্যাল সায়েন্স করে দিয়েছে, তো কোনো করার নেই। তাই তিনটাকে পড়তে হবে, তুমি নিজের সাবজেক্টকে বেশি এমফ্যাসিস দেবে, লোকের সাবজেক্টকে কম এমফ্যাসিস দেবে, সিম্পল, বোঝা গেছে। তুমি জুলজিও পড়ো, তুমি বটানিও পড়ো, তুমি ফিজিওলজি পড়ো। হ্যাঁ, এবার যদি কেউ মনে করে জুলজি অনার্সের একজন স্টুডেন্ট মনে করে তার জুলজিটা ওয়েল প্রিপেয়ার্ড, তার মনে হচ্ছে যে না আমি এই জায়গা থেকে যে কোনো প্রশ্ন দেয় পারবো, তাহলে সে অন্য জায়গাগুলোতে তুমি নিজেকে রেডি করো, ঠিক আছে। আমিও বলবো যে যারা বটানি স্টুডেন্ট তুমি জুলজিকে আগে রেডি করো, কারণ তুমি বটানিটা পারবে, তোমার জানা জিনিস, জুলজিটা তোমার অনেকটাই অজানা জিনিস, তাহলে সেইভাবে তোমরা নিজেকে প্রিপেয়ার করো, ঠিক আছে। আমি জাস্ট একটা ওয়ে আউট বললাম, যে কেমনভাবে তুমি পরীক্ষাটা জন্যে কেমনভাবে তুমি বটানিটাকে পড়লে তোমার একটা কি বলতো একটা ধারাবাহিকভাবে তুমি পড়তে পারবে, যে আগে পড়েছি, আমি যেটা আগে পড়েছি তার রিলেশনটা, তার জিনিসটা তার পরে আছে, মানে যখন আমি পরেরটা পড়বো আমাকে আগেরটা আমি জেনে আছি। আমার এটাই হচ্ছে আজকের স্ট্র্যাটেজি, যে এটা আমি বললাম, বোঝা গেছে। চলো, থ্যাংক ইউ।